আচ্ছা, তাহলে আমরা বিজ্ঞানে যেমন দ্বিতীয় অধ্যায় না, তাপমাত্রা ও তাপ অধ্যায়ের নাম, এটা শুরু করছি। তাপমাত্রা, টেম্পারেচার অ্যান্ড তাপ, হিট। চ্যাপ্টারটার নাম আমার মতে তাপ ও তাপমাত্রা হওয়া উচিত ছিল। আগে তাপকে চিনতে হবে, তারপর তাপমাত্রাকে চেনা যাবে। ঠিক আছে? যেমন বইয়ের শুরুতেই প্রথমে তাপ। ওকে, তো তাপ বিষয়ে তুমি আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করি তাপ সম্পর্কে, তাই না? কিছু একটা যেটা আসলে গরম অনুভব করি আমরা, ঠিক আছে, সেটা দিয়ে রান্না করা যায়, অনেক কিছুই, সেটা অনেক বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে তাপ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি। তাপ, হিট, ছোট ক্লাসে ছিল একটু। তাপ কি বলতে পারবে? মনে আছে? আমি জানি না, আমি জিজ্ঞেস করি। এক প্রকার শক্তি। আচ্ছা, এখন কথা হচ্ছে শক্তি বিষয়টা আমরা পড়ছি হচ্ছে প্রথম চ্যাপ্টার। শক্তি কি মনে আছে? শক্তি হচ্ছে বস্তুর কাজ করার সামর্থ্য, বস্তুর একটা গুণ। কোনো কাজ করা মানে হচ্ছে যে বস্তু বল দিয়ে, বল প্রয়োগ করে কোনো কিছুকে সরাতে পারা, এটাকে বলা হয় কাজ করা। এটার সামর্থ্য, এই করতে পারার যে সামর্থ্য, যে গুণটা, সেটাই হচ্ছে শক্তি। তাহলে শক্তিটা কি? এটা কি আলাদা অস্তিত্ব আছে নাকি এটা বস্তুর একটা গুণ? তাহলে আমি যখন বলবো যে তাপ এক প্রকার শক্তি, তাহলে অবশ্যই এর পিছনে নেপথ্যে যে প্রশ্নটা আসা উচিত সেটা হচ্ছে যে তাপ যদি শক্তি হয় তাহলে সেটা কোন বস্তুর শক্তি? মানে অর্থাৎ তাপ হচ্ছে এক প্রকার কাজ করার সামর্থ্য, এটা তো বলতে যাচ্ছি আমরা। তাহলে কার কাজ করার সামর্থ্য? তাহলে পিছনে বস্তুটা কি? যেমন এই যে সূর্য থেকে আলোক শক্তিও আসছে, তাপ শক্তিও আসছে, কি আসছে আসলে? বস্তু ছাড়াও তো শক্তি আসতে পারে না, পারে? কারণ শক্তি তো বস্তুর একটা গুণ মাত্র। বস্তু ছাড়া, ভর যেমন একটা বস্তুর গুণ, সেরকম শক্তিও তো বস্তুর একটা গুণ মাত্র। আমি যদি বলি যে ভর আসতেছে, এটা অর্থ কি? নিশ্চয়ই এখানে একটা বস্তু আসতেছে, তাহলে সূর্য থেকে তাপ আসছে এবং আমরা গরম অনুভব করতেছি, তাহলে নিশ্চয়ই কোনো বস্তু এখানে আসতেছে নাকি? তাহলে আমাকে তো সেটাকে চিনতে হবে আগে। মানে তাপ যে শক্তি বলছি, সেটা নেপথ্যে সেটা কোন বস্তুর শক্তি? ঠিক আছে? আচ্ছা, আমার কথাগুলো বুঝতে পারছো? তো দেখো, এক সময় তাপ সম্পর্কে, এই যে তাপ এক প্রকার শক্তি, মানে কোনো কিছুর শক্তি তাপ, এত কথা মানুষ জানতো না। তো একদম পুরাতন আমল থেকে যদি চিন্তা করি, গ্রিক দার্শনিকরা তাপ তাপ সম্পর্কে মতবাদ যেটা ছিল, তাপ কি, এটা ব্যাখ্যা এভাবে দিত তারা। তাপ হচ্ছে ক্যালোরিক নামক এক ধরনের সূক্ষ্ম কণা, ঠিক আছে, যেখান থেকে তাপ মাপার একটা একক এখনো প্রচলিত আছে অনেক সময়, ক্যালোরি। ঠিক আছে? খাবারের পুষ্টিমান এখনো ক্যালোরিতে মাপা হয়। ঠিক আছে? ক্যালোরিক। ওরা বলেছিলেন যে তাপ হচ্ছে ক্যালোরিক নামক এক ধরনের সূক্ষ্ম কণা। কোনো বস্তুতে, এই সমস্ত জায়গায় ক্যালোরিক উপস্থিত। এত ছোট কণা যেগুলো আমরা কখনো চোখে দেখতে পারবো না, সমস্ত বস্তুতেই ক্যালোরিক উপস্থিত আছে। কোনো একটা বস্তুতে যখন কোনো কারণে বাইরে থেকে ক্যালোরিক, তার স্বাভাবিক ক্যালোরিকের পরিমাণ যেটা, সেটা থেকে যদি বেশি ক্যালোরিক জমা হয়, তখন সেটা গরম হয়ে যায়। ঠিক আছে? আর যদি স্বাভাবিক যে ক্যালোরিকের পরিমাণ থাকে, সেখান থেকে যদি ক্যালোরিক কিছু বাইরে বেরিয়ে যায়, কমে যায়, তখন সেটা ঠান্ডা অনুভূত হয়। কি বুঝতে পারতেছো? ওকে, ক্যালোরিকগুলো আবার পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে ধরো এখানে অনেকগুলো ক্যালোরিক আছে, আর আরেকটা বড় বস্তু, সেখানে ক্যালোরিক আছে কিন্তু ক্যালোরিকের পরিমাণ জায়গার তুলনায় কম, যে জায়গা আছে সেই তুলনায় কম। কোনটাতে ক্যালোরিকের বিকর্ষণ, ক্যালোরিকগুলো পরস্পরকে বিকর্ষণ করে, এটা হচ্ছে যে তাদের মতবাদ। কোথায় বিকর্ষণের পরিমাণটা বেশি হবে? এখানে হচ্ছে ক্যালোরিকগুলো ঘন অবস্থায় আছে বেশি, আর এখানে বেশি। আচ্ছা, এরা সুযোগ পেলেই চাইবে যে এটাকে ক্যালোরিক চাপ বলতো ওরা, এখানে ক্যালোরিক চাপ বেশি, এখানে ক্যালোরিক চাপ কম। তাহলে সুযোগ পেলেই চাইবে যে এখান থেকে ক্যালোরিক এখানে চলে যাবে, কারণ এখানে বেশি অসুবিধে আছে তারা, তাই না? এই ক্যালোরিক চাপটাকেই তারা বলতো যে তাপমাত্রা। কি বুঝতে পারতেছো? ক্যালোরিকের পরিমাণ নয়, ক্যালোরিক চাপ,
ক্যালোরিগুলো যেমন এখানে হয়তো বা ক্যালোরিকের পরিমাণ অনেক বেশি আছে এখান থেকে, জায়গা বড় বড়, কিন্তু ক্যালোরির চাপটা কম। কাজেই এদের মধ্যে তাপীয় সংযোগ দিলে এখানে ক্যালোরিকের পরিমাণ কিন্তু বেশি হইতো বা এখান থেকে ক্যালোরিক এখানে যাবে না, বরং এখান থেকে ক্যালোরিক এখানে যাবে। তার মানে কি, মানে মহাবিশ্বে যখন আমাদের যখন একটা এই মতবাদ কিন্তু সঠিক নয় পুরাতন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আর কি, তুমি বুঝতে পারছো তো এটা, যে এটা কিন্তু সঠিক মতবাদটা আমরা বলছি না। আচ্ছা, প্রথমে এটা বুঝতেছো কিনা? ও, আমি বললাম যে পুরাতন গ্রিক দার্শনিকদের কি ধারণা ছিল, তাহলে ওরা ক্যালোরিকের পরিমাণ হচ্ছে তাপ, আর ক্যালোরির চাপের পরিমাণ হচ্ছে তাপমাত্রা। একটা বস্তু গরম লাগছে মানে হচ্ছে যে, একটা বস্তু ধরে গরম লাগছে মানে হচ্ছে ওখানে ক্যালোরিক চাপের পরিমাণটা বেশি, ক্যালোরি দ্রুত চলে আসতেছে আমার শরীরের মধ্যে। ঠিক আছে, ওকে, দেখো বুঝতে পারতেছো? ওকে, এভাবে তারা ক্যালোরিক মতবাদ দিয়ে তারা তাপ এবং তাপমাত্রা এই দুটো বিষয়ভাবে ব্যাখ্যা করতো। ঠিক আছে, তো এখন আসলে কি তাই দেখি আমরা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যালোরিক সবসময় উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলে প্রবাহিত হবে। ঠিক আছে, তো এই মতবাদ চলেছে প্রায় অনেক বছর। তারপর ইউরোপের একজন বিজ্ঞানীর কথা বলতে হবে, বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার একসাথে, ওনার নাম হচ্ছে রামফোর্ড। তোমাদের বইয়ের নামটা দেয়নি। তা আমাদের এখানে এই চ্যাপ্টারে যেসব বিজ্ঞানীদের নাম তুমি পাবে, এখানে আছে জুল, ঠিক আছে, তারপর আছে ক্যালভিন, প্ল্যাঙ্ক, ঠিক আছে, আমার কথা বুঝতেছো? তারপর থাকবে ক্লসিয়াস, এই যা কিছু সব কিছুর পিছনে এইসব বিজ্ঞানীগুলো আছে, এখানে যা যা আমাদের টপিকগুলো আছে। ঠিক আছে, রামফোর্ড একজন বিজ্ঞানীর নাম। ক্যালভিন একটা একক, আর একটা জুল একটা একক। সেলসিয়াস থাকবেন বিজ্ঞানী, ফারেনহাইট থাকবেন, রোমার থাকবেন, এনারা সব তাপ সম্পর্কে তাপের এই গবেষণাগুলো করেছে। শুনতে কিন্তু এমনি প্রথমে অদ্ভুত লাগে, কারণ আমরা সেলসিয়াস আর ফারেনহাইট চিনি তো তাপের থেকে, আবার যখন বিজ্ঞানীদের নাম, যখন তাপমাত্রার একক সেগুলো, যখন আবার শুনে যে বিজ্ঞানী বিজ্ঞানীদের নাম। হ্যাঁ, বিজ্ঞানী সেলসিয়াস, একটু প্রথমে ওরকম ইয়ে লাগে যে সেলসিয়াস কি আসলে একজন বিজ্ঞানী নাম, অথবা এটা উচ্চারণ করতে বা মনে কল্পনা করতে অড লাগে যে এটা তো একটা বস্তুর মতো লাগছে, মানে একটা একক, তাহলে বিজ্ঞানীদের নাম। রামফোর্ড উনি যখন উনি সৈন্য দলের ইঞ্জিনিয়ার ছিলেন আর কি, কোনো একটা দেশের, ইউরোপের কোনো একটা দেশের সেনা দলের ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তো ওখানে সেনা দলের লোকরা যখন কামানের নল ফিট করছিল, ছিদ্র করছিল ফিট করার জন্য, কামানের সাথে মেইন বড় নলটা, তো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছিলেন, হাতে হাতে ঘোরানো ড্রিল মেশিন। তো রামফোর্ড খেয়াল করলেন যখন ড্রিল করা হচ্ছে, মানে হচ্ছে ছিদ্র করা হচ্ছে, তখন কামানের নলটাও উত্তপ্ত হচ্ছে, ড্রিল মেশিনটাও উত্তপ্ত হচ্ছে, দুইটাই একসাথে উত্তপ্ত হচ্ছে। এখন এই ঘটনাটা ক্যালোরিক মতবাদ দিয়ে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন, যে ক্যালোরিক কোথা থেকে কোথায় গেছে, উত্তপ্ত হচ্ছে মানে তো ক্যালোরিক আসছে, ক্যালোরিক জমা হয়েছে বেশি। তাহলে দেখা যাচ্ছে যে ক্যালোরিক কি কামানের নল থেকে ড্রিল মেশিনে গেছে, তাহলে ড্রিল মেশিন গরম হবে আর কামানের নল ঠান্ডা হবে। আর উল্টা, যদি ড্রিল মেশিন থেকে কামানের নলে যায়, তাহলে ড্রিল মেশিন ঠান্ডা হবে, কামানের নল গরম হবে। কিন্তু দেখা যাচ্ছে যখনই ড্রিল করা হয়েছে তখন দুইটাই একসাথে উত্তপ্ত হয়েছে, তাহলে এই অতিরিক্ত ক্যালোরিক দুজনেই পেয়েছে। তারা নিশ্চয়ই বাইরে থেকে ক্যালোরিক আসছে। বাইরে থেকে মানে কোথার থেকে আসবে? তার বাইরে থেকে আসলে তো সব যে কোনো সময় আসতে পারে, শুধুমাত্র ড্রিল করার সময় কেন বাইরে থেকে ক্যালোরিক দুই জায়গায় জমা হচ্ছে? তুমি বুঝতে পারছো কথাটা? তখন রামফোর্ড চিন্তা করলেন যে, খেয়াল করলেন যে যখনই আমি যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি, মানে ড্রিল মেশিন দিয়ে আমি, তার মানে ক্যালোরিক কি তাহলে উৎপত্তি লাভ করে? কিন্তু ক্যালোরিক প্রথমত অনুসারে ক্যালোরিক, মহাবিশ্বে মোট ক্যালোরিকের পরিমাণ সমান, মহাবিশ্বে মোট ক্যালোরিকের পরিমাণ ধ্রুব, উৎপত্তি লাভ করবে না, যেটা ছিল সেটাই, হ্যাঁ সেটাই, বাড়বেও না। মতবাদ এটাকে হয়তো বাড়ছে, হয়তো জানে না, হয়তো বের করে না, হয়তো বাড়ছে। আচ্ছা ঠিক আছে, ধরলাম যে হয়তো তাহলে ক্যালোরিক মতবাদ এখানে একটা সংশোধন আনতে পারে, যে ক্যালোরিক তাহলে উৎপত্তি লাভ করে। তাহলে উৎপত্তি যদি লাভ করে, তাহলে ড্রিল মেশিন ড্রিল করার সময় উৎপত্তি লাভ করছে কেন? এবার প্রশ্নটাও এই জায়গায় আসবে আমাদের। আমি যখন ড্রিল করতেছি তখন কেন ক্যালোরি কোথা থেকে, সেটা কি শূন্য থেকে উৎপত্তি লাভ করছে? আর তখন এই ধারণাটা মানুষের ছিল না যে শূন্য থেকে কোনো কিছু উৎপত্তি লাভ করতে পারে।
তাহলে কি কোনো কিছু আমাদের এই ড্রিল মেশিনের কোনো কিছু চেঞ্জ হয়ে ক্যালোরিকে পরিণত হয়েছে? না না, ঘর্ষণ ফল উৎপত্তি লাভ তার নাই যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। না, এটা তো ক্যালোরি উৎপন্ন হচ্ছে এরকম তো নাও হতে পারে। অন্য কোনো তাপ কিসে যেটা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা। উৎপত্তি লাভ করা মানে কি শূন্য থেকে চট করে কি ক্যালোরির জন্ম নেবে? তাহলে এটা ভাবা তো একটু কষ্টকর, তাই না? ওকে, তাহলে এই ভাবনার চেয়ে এখন দেখি ব্যাখ্যা একটু সহজ করে, তখন সহজ কোনো ব্যাখ্যা স্বাভাবিকভাবেই রামফোর্ড চাচ্ছে। তখন রামফোর্ড চিন্তা করলেন যে যখনই আমি ড্রিল করতেছি মানে আমি একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি, তখনই কামানের নল আর ড্রিল মেশিন দুটোই উত্তপ্ত হচ্ছে। তাহলে এমন হতে পারে যে যে যান্ত্রিক শক্তি প্রয়োগ করেছি সেটাই আসলে রূপান্তরিত হয়ে নতুন একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে, কোনো কিছু উৎপত্তি লাভ করে নেই। তাপ আসলে শক্তির একটা ভিন্ন রূপ হতে পারে। কি বুঝতে পারতেছো কথাটা? ওকে, দাদা রামফোর্ড চিন্তা করলেন, কিন্তু অনেকগুলো প্রশ্নের মীমাংসা হলো না। তাপ যদি শক্তির একটা অন্য রূপ হয়, তাহলে শক্তি তো বস্তুর কাজ করার সামর্থ্য, তাহলে কোন বস্তু এর পিছনে কি তাহলে আবার ক্যালোরিক? ঠিক আছে, তাহলে কি কোন বস্তুর কাজ করার সামর্থ্য? অথবা তাপ আসলে আদৌ শক্তি কিনা একটা, তাপের এই যে ফলাফলগুলো সেগুলোর পিছনে কি কোনো একটা শক্তি দায়ী কিনা? তাহলে এগুলো কিন্তু প্রমাণ ছাড়া রামফোর্ড কিন্তু প্রথম চিন্তা করলেন, এবং তিনি বললেন যে মেবি তাপ হয়তো সাম কাইন্ড অফ শক্তি, কিন্তু প্রমাণ ছাড়া, তাই না? তার পরবর্তীতে জুল, যার নামে শক্তির একক জুল, জেমস প্রেসকট জুল, তিনি প্রথম একটা পরীক্ষার পরিকল্পনা করলেন। তাপ কি আসলে এক প্রকার শক্তির একটা রূপ কিনা সেটা প্রমাণ করার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করেন তিনি। আমরা জানি কোনো কিছু যদি শক্তি হয়, বস্তুর কোনো একটা বৈশিষ্ট্য যেটা শক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে শক্তি সবসময় সংরক্ষণশীল। মনে আছে তোমার? শক্তি শুধু একটা সিস্টেমে যদি বাইরে থেকে কোনো শক্তি প্রবেশ না করে অথবা ভিতর থেকে কোনো শক্তি সিস্টেমের বাইরে বেরিয়ে না যায়, তাহলে সিস্টেমে শুধু শক্তির রূপান্তর যদি ঘটে, রূপান্তরের আগে মোট শক্তি যা ছিল রূপান্তরের পরেও মোট শক্তি তাই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে একটা কথা বলি, ততদিন কিন্তু তাপ কি পরিমাণ তাপ মাপত ক্যালোরি এককে, তাপের একক ছিল ক্যালোরি। তাহলে আমাদের কি একটু জানতে হবে যে 1 ক্যালোরি তাপ বলতে আসলে কতটুকু বোঝানো হতো। ঠিক আছে, 1 ক্যালোরি তাপ। এক ক্যালোরি তাপ বলতে বোঝানো হতো 1 গ্রাম পানির তাপমাত্রা। কতটুকু? 1 গ্রাম। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একক। আমরা পরে আসবো। তাপ আর তাপমাত্রা একই জিনিস না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার কি এই ধারণা আছে তাপ ও তাপমাত্রা যে একই বিষয় নয়? তাপ হচ্ছে যে একটা কারণ, এক কথাই বলি, আর তাপমাত্রা হচ্ছে তার একটা ফলাফল। ঠিক আছে? মানে বা ওটা কতটুকু আছে ওরকম কিছু, মানে তাপের পরিমাণ কি তাপমাত্রা? মানে তাপের যে প্রথম ফলাফল উষ্ণতা বা গরম, সেটার মাত্রা, সেটার পরিমাণ হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সেটা আমরা পরে ডিটেলে যাবো আরো। আসলে তাপমাত্রা এক্স্যাক্টলি কি, আগে তাপ না বুঝলে তাপমাত্রা বুঝতে কষ্ট হবে। তো 1 ক্যালোরি তাপ হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে বা হ্রাস করতে, মানে পরিবর্তন করতে যতটুকু তাপ প্রয়োজন হয় অথবা বের করে দিতে হয়। বুঝতে পারতেছো? ওই পানি থেকে, ওই 1 গ্রাম পানিতে যে পরিমাণ তাপ বাইরে থেকে দিতে হয় অথবা ভিতর থেকে বের করে নিতে হয়, সেটাকেই বলা হচ্ছে 1 ক্যালোরি। ওই পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি তাপ। ঠিক আছে? আমি একটু লিখি তাহলে। 1 গ্রাম, যে গ্রাম লিখছি, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন করতে যে পরিমাণ তাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন করতে, মানে বুঝি মানে তাপমাত্রার একক হচ্ছে একটা একক হচ্ছে সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রা 1 ডিগ্রি যদি আমি চেঞ্জ করি, বাড়াই বা কমাই, আচ্ছা, মানে তাপ দিলে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে। মানে যে পরিমাণ তাপ দিলে 1 গ্রামের মধ্যে, 1 গ্রাম বস্তুতে যে পরিমাণ তাপ দিলে ওই বস্তুটার তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। আগে যা ছিল, ধরো আগে ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন 16 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে কি পরিমাণ বাড়লো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 গ্রাম
এই কি পরিমাণ তাপমাত্রা বাড়বে এটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে? আমি কি পরিমাণ তাপ দিছি আর পশুটার ভর কত ছিল। আমি যদি একই পরিমাণ তাপ 1 কেজি ভরের পানিকে দিতাম তাহলে কি একই পরিমাণ তাপমাত্রা বাড়তো? কি হতো, বেশি বাড়তো না কম বাড়তো? কম বাড়তো। তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন করতে যে পরিমাণ তাপ, এবং পানির জায়গায় অন্য কিছু থাকলে আবার প্রয়োজনীয় তাপ কিন্তু অন্যরকম হতো। তাহলে পদার্থটা ফিক্স থাকতে হবে, ভরও ফিক্স থাকতে হবে, তাপমাত্রা পরিবর্তনটাও ফিক্স থাকতে হবে, তখন তাপের পরিমাণটা ফিক্সড হবে। তাপ কি সেটা জানি না, কিন্তু যাই হোক তাপের একটা পরিমাণ তো থাকবে। সেই পরিমাণ তাপ যদি শক্তি হয় শক্তির পরিমাণ, অন্য কিছু হয় ক্যালোরিক হয় ক্যালোরিকের পরিমাণ। ওকে, তো করতে যে পরিমাণ তাপ গৃহীত বা, তুমি বুঝতে পারছো, গৃহীত বা বর্জিত হয়, শব্দগুলো বুঝতেছো? তাপকে, সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি তাপ বলে। তাপের পুরাতন একক, এখনো ক্যালোরি একক মাঝে মাঝে ব্যবহার করা হয়। তার মানে আমরা যদি একটা জুস খাই, জুসের মধ্যে বলা হয় 10 ক্যালোরি বা 12 ক্যালোরি। এটা অর্থ কি? সেখানে কি তাপ করতে গিয়ে আসলে বিষয় হচ্ছে যে সেখানে যে পুষ্টিমানটা আছে, মানে খাবার অণুগুলো আছে, সেগুলো যখন আমি খাবো, সেগুলো যখন কোষে যাবে, কোষ সে খাবারগুলো থেকে অত ক্যালোরি তাপ উৎপন্ন করবে। আমাদের কোষে যে শক্তি উৎপন্ন হয় এগুলো কি? তাপ শক্তি। এটিপি অণু, কতগুলো এটিপি অণু উৎপন্ন করে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া, সেই এটিপির মধ্যে ওই শক্তিগুলো, তাপ শক্তিগুলো থাকে। তাহলে অত ক্যালোরি তাপ শক্তি আমাদের কোষ উৎপন্ন করবে, এটা বোঝাচ্ছে যে ওই খাবারের মধ্যে এত তাপ আছে, এটা বোঝাচ্ছে না। খাবারটা কোষের মধ্যে যখন যাবে তখন রাসায়নিক বিক্রিয়া হতে অত ক্যালোরি তাপ উৎপন্ন করবে, করতে পারবে আমাদের কোষগুলো, ওই পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারবে সে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের কোষ যে তাপ উৎপন্ন করে সেগুলো এখন আমরা ক্যালোরি এককে মাপি। ঠিক আছে? আচ্ছা, তাহলে তখন যতদিন মানুষ জানতো না যে তাপের প্রকাশ শক্তি, ততদিন তাপের পুরাতন একক ছিল ক্যালোরি। কোথাও কোথাও ব্যবহৃত হয় না, এটাই সংজ্ঞা, এটাই সংজ্ঞা, পুরাতন সংজ্ঞা ওইটাই, এখন চেঞ্জ করা হয়নি। ঠিক আছে, বুঝে বলছি। ওকে, দেন রামফোর্ড প্রথমে একটা আভাস দিলেন যে তাপ সম্ভবত কোনো শক্তির কোনো একটা রূপ, এবং কোন বস্তুর শক্তি এটা জানা না, কিন্তু কারো না কারো কোনো একটা শক্তির রূপ এটা। ওকে, দেন রামফোর্ডের কথা ঠিক কিনা সেটা পরবর্তীতে জুল একটা পরীক্ষার ব্যবস্থা করলেন, যে তাপ যদি আসলে শক্তির একটা রূপ হয়, আমরা জানি শক্তির রূপান্তর ঘটতে পারে, তাহলে তাপ শক্তির রূপান্তর ঘটতে পারে, অর্থাৎ তাপ শক্তি থেকে আমি যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক শক্তি থেকে আমি তাপ শক্তি পেতে পারি, এবং রূপান্তরের আগে পরে মোট শক্তি ধ্রুব থাকবে, একই থাকবে। কি বুঝতে পারছো? তাহলে উনি একটা পরীক্ষার ব্যবস্থা করলেন, সেটা হচ্ছে যে ধরো এক পাত্র পানি নেওয়া হলো, একটা পাত্রটা চারিদিকে তাপ কুপরিবাহী পদার্থ দিয়ে ঢেকে দেওয়া হলো। এটা বুঝো? কুপরিবাহী পদার্থ, তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা, হ্যাঁ, যে পদার্থ তাপ পরিবহন করে না। এই তাপ যেটা শক্তি হোক বা যাই হোক, এটা সঞ্চালিত হয় এক বিন্দু থেকে এক বিন্দুতে গমন করে। এটা যাওয়ার 3টা পদ্ধতি আছে: পরিবহন, পরিচলন আর হচ্ছে বিকিরণ। তাহলে কুপরিবাহী মানে হচ্ছে যে এর মধ্যে দিয়ে তাপ পরিবহন প্রক্রিয়ায় ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে তাপ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? ওকে, চারিদিকে পদ্ধতি এঁকে দিলাম, এখানে পানি নেওয়া হলো কিছু। ঠিক আছে? ওকে, কুপরিবাহী পদার্থ যেমন ধরো একটু নরম টাইপের, যেমন শোলা, কর্ক, দেখছো না এগুলো পদার্থগুলো? কর্ক ছিল না? কর্ক হচ্ছে যেমন ধরো হোমিওপ্যাথি ওষুধের বোতল, দেখছো? কাঁচের তো বটেই বোতল, সেখানে হোমিওপ্যাথি ওষুধ থাকে, সেগুলোর ঢাকনাগুলো কর্ক দেওয়া, নরম নরম রাবার টাইপের, এগুলোকে কর্ক বলে। এগুলো তাপ কুপরিবাহী পদার্থ, যেটা যদি আবার সহজে ছিদ্র করে একটা কিছু ঢুকানো যাবে, তাহলে না, মানে খুব কম করে আর কি, আসলে একেবারেই তাপ পরিবহন করে না এরকম কোনো পদার্থ। ওটা পুড়ে যাবে, কিন্তু তোমার হাতে তাপ লাগবে না। ধরো এরকম একটা কর্কের লম্বা রডের মতো বানাইলা, আগুনে দিলা, তোমার হাতে কোনো তাপই লাগবে না। কিন্তু একটা লোহার রড দাও, তাপটা পরিবহন হয়ে তোমার হাতে চলে আসবে। তাপের পরিবহন আমরা পরে দেখবো, যদিও ওগুলো আসবে সবগুলো একটু পড়লো।
বুঝতে পারছো? তাহলে এখন ওই কর্কের মধ্যে ছিদ্র করে জুল একটা ধাতব দণ্ড প্রবেশ করাবেন। ওই দণ্ডের চারপাশে ফিন মানে এরকম যে কি বলবো, ডাইল ঘুটানি দেখছো না, নিচে এরকম কতগুলো অ্যাক্সিডেন্ট থাকে না, যাতে ভালো করে ঘুরানো যায় এরকম চারিদিকে, এগুলোকে ফিন বলে আর কি, লেজ চারিদিকে ফিন লাগানো, এরকম একটা ধাতব দণ্ড প্রবেশ করাবেন। ধাতব দণ্ডের উপরে একটা চাকতি, ধাতব চাকতির সাহায্যে একটা বেল্টের সাহায্যে একটা বৈদ্যুতিক মোটর যুক্ত করবেন। ওকে, একটা মোটর যুক্ত করবেন। এখন মোটর যখন ইলেকট্রিসিটি অন করা হবে, মানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে ইলেকট্রিসিটি, তখন মোটরটা ঘুরবে, সাথে বেল্টও ঘুরবে, এই দণ্ড প্রচণ্ড স্পিডে ঘুরবে, এই পুরো ফিনগুলো পানির মধ্যে ঘুরে ঘুরে পানির সাথে ঘর্ষণে তাপ উৎপন্ন করবে। ঠিক আছে? ওকে, তবে এই পানির তাপমাত্রাও কিন্তু বেড়ে যাবে, তাই না? তাপ উৎপন্ন করবে যেহেতু, পানির তাপমাত্রা খুব বেশি বাড়বে না, সামান্য বাড়বে। সেই সামান্য তাপমাত্রা মাপার জন্য একটা থার্মোমিটারও কর্কের মধ্যে ছিদ্র করে প্রবেশ করানো হবে। থার্মোমিটার হচ্ছে সেই যন্ত্র যেটা কি মাপে, নট তাপমাত্রা মাপার যন্ত্র। ঠিক আছে? ওকে, থার্মোমিটার প্রবেশ করানো হবে। দেখো, বুঝতে পারছো? ওকে, এবার উনি কি করলেন, ওই এটা চালু করলেন, এটা কত স্পিডে ঘুরছে, সেখান থেকে এটা যান্ত্রিক শক্তি কত, ঘুরার জন্য কি পরিমাণ যান্ত্রিক শক্তি, এটা বের করা যায় সূত্র দিয়ে। ঠিক আছে? তোমার তো ঘূর্ণন গতি নাই, কাজে তোমরা এটা বলতে পারবে না। ওকে, তাহলে এখান থেকে কি পরিমাণ যান্ত্রিক শক্তি প্রয়োগ করছে, এটা যান্ত্রিক শক্তি তো জুল, একক তো জুল। আজকের যুগে জুল আর কি, জুলের সময় জুল ছিল না, একক অন্য একক ছিল। তাহলে ওইটা জুলে মাপলাম করো। আর এতে পরীক্ষাটা কে করছে? জুলি করছে। আচ্ছা, জেমস প্রেসকট জুল, যিনি প্রথম প্রতিষ্ঠিত করেন, প্রমাণিত করেন পরীক্ষার মাধ্যমে তাপ আসলে শক্তিরই একটি রূপ। ঠিক আছে? এবং এটাকে তাপ গতিবিদ্যার, তোমাদের লাস্টে থাকবে, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বলা হয় এটাকে, এই সহজ জিনিসটাকে। যাই হোক, কেন এটাকে প্রথম সূত্র বলবো আমি পরে দেখবো। এখন দেখো, এতে থার্মোমিটারের তাপমাত্রা বাড়বে, তাই না? তো তাপমাত্রা, পানির কি পরিমাণ পানি নেওয়া হয়েছে সেই ভরগুলো মাপছেন উনি, তাপমাত্রা কতটুকু বেড়েছে, সেখান থেকে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এটা ক্যালোরিতে মাপছেন। তখন তো তাপকে শক্তি হিসেবে কেউ চিনত না, কাজে তাপের একক চেয়ে ওই পুরাতন ক্যালোরি একক দেখলাম, সেই এককটা ছিল। তাহলে উনি তাপটা প্রয়োজনীয় উৎপন্ন তাপটা মাপলেন ক্যালোরি এককে। সূত্র আছে, আমরা দেখবো, আমাদের ক্যালোরি মিতি আমরা দেখবো। এখনো তাপ মাপার অংশটাকে ক্যালোরি মিতি বলা হয়। উৎপন্ন তাপ H = ভর ইন্টু একটা ধ্রুবক, এটাকে পদার্থের আপেক্ষিক তাপ বলা হবে, আমরা দেখবো পরে, এগুলো এখনই টেনশন করার কিছু নেই। আর তাপমাত্রার পার্থক্য ডেল থিটা বা ডেল টি, এই সূত্রের সাহায্যে ক্যালোরি এককে তিনি তাপমাত্রার পার্থক্য মেপে নিলেন থার্মোমিটার দিয়ে, ভর আগে মাপছেন, পানির অ্যাসের মান জানা আছে ইত্যাদি। এগুলোর সাহায্যে উনি কী করলেন, এখানে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এটা ক্যালোরি এককে মাপলেন। আর কি পরিমাণ যান্ত্রিক শক্তি দেওয়া হয়েছে সেটা যদি ডাব্লিউ হয়, ওটা মাপছেন জুলে। আর উৎপন্ন তাপ মাপছেন কিসে, কোন এককে, কি শুনছো? এই যান্ত্রিক শক্তি কোন এককে মাপছেন উনি? জুলে। আর উৎপন্ন তাপটা কোন এককে? তখনও তো তাপ যে এক প্রকার শক্তি, এটা মানুষ বিজ্ঞানীরা জানতো না, কাজে তখন তো তাপের একক জুল হওয়ার কোনো কারণ নাই। পুরাতন একক কি ছিল তাপের? একটু আগে বলছি সেটা, হ্যাঁ একটু আগে আমি বলছি, লিখেও দিছি, ক্যালোরি। এটা মাথার মধ্যে নিয়ে ফেলো, পুরাতন একক ক্যালোরি। হ্যাঁ, এতটুকু পরে পুরাতন একক, যতদিন মানুষ তাপকে শক্তি হিসেবে চিনেনি ততদিন তাপ মাপার একক ছিল ক্যালোরি। ওই পুরাতন একক এখনো মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, সামান্য জায়গায় ক্যালোরি এককে এখনো মাপে। আমি বলছি তো কথাগুলো, গুরুত্ব পাইনি যে সময়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাপের একক এখন জুল। কোনো জায়গায়, যেমন খাদ্যের পুষ্টিমান, এইসব জায়গায় এখনো ক্যালোরি এককে মাপা হয়। হ্যাঁ, দিতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। মানে ডাব্লিউ মাপছে জুল দিয়ে, এইচ মাপছে ক্যালোরি। হ্যাঁ, ধরে আমরা কি আশা করবো, যে তাপ যদি এক প্রকার শক্তি হয়, তাহলে যে পরিমাণ তাপ শক্তি দিয়েছি
সেই পরিমাণ তাপ উৎপন্ন হবে, শক্তি যেহেতু সংরক্ষণ বিধি মেনে চলবে। আর লস, শক্তি যাতে লস না হয় তার জন্য কুপবাহী ঘর দিয়ে ঝেঁকে দিলেন উনি। আর তাপমাত্রা খুব বেশি বাড়ালেন না, মানে এত বেশি খুব কম তাপমাত্রা বাড়ালেন, তাপমাত্রা যত কম বাড়াবে তত বিকিরণ প্রক্রিয়ায় তাপ বেরিয়ে যাবে কম, কাজেই লসটা উনি অনেকখানি কমানোর চিন্তা করলেন। তার মানে এখানে এরা দুজন প্রায় সমান থাকবে। তাহলে আমরা ইকুয়েশন কি ডাব্লিউ সমান এইচ পাওয়ার কথা, তাই না? আসলে কি পাবো? দেখো, ডাব্লিউ মাপা হয়েছে জুল এককে, এইচ মাপা হয়েছে ক্যালোরি এককে, তাহলে কি আমরা সমান পাবো? কেমনে? দুইটা ভিন্ন এককে ভাবছি আমি। একক ভিন্ন হইলে তো জিনিসটা তো কথা একই না, নামটা ভিন্ন। ধরো আমি 1 মিটার দৈর্ঘ্যের একটা রডকে ভেঙে আরো কয়েকটা ছোট রডে পরিণত করলাম। ছোট রডগুলো মিলে হলো 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বুঝি 1 সমান 100, কি বুঝো নাই কথাটা? মানে এই দুইটা কি সমান পাবো? ভিন্ন রকম আপনার তো সমান পাবো না, ভিন্ন সংখ্যা আসবে না, বুঝো নাই কথা বোঝাই। কিন্তু এরা সমানুপাতিক হবে। 2 মিটার সমান তাহলে 200 সেন্টিমিটার, অর্থাৎ এই দুইটার অনুপাত এই দুইটার অনুপাতের সমান হবে। তাহলে ভিন্ন এককে যেহেতু মাপলেন, তাহলে আমরা কি আশা করব? এই দুইটার সমান অবশ্যই হবে না, কিন্তু এই দুইটার সমানুপাতিক হবে, তাই না? অর্থাৎ যত আমি যদি কাজ ডবল করে দিই, তারপর ঠিক ডবল উৎপন্ন হবে। এবং জুল আশা করছিলেন সেটা হয় কিনা। তাহলে সমান পাচ্ছি না কেন? ভিন্ন এককে মাপা হচ্ছে বলে সমান পাচ্ছি না। এবং উনি যতবার এটা পরীক্ষা করলেন ততবার দেখলেন যে প্রযুক্ত যান্ত্রিক শক্তি আর উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক হচ্ছে। বুঝতে পারতেছ? তার মানে সমানুপাতিক কেন হচ্ছে? ভিন্ন এককে মাপার জন্য। যদি আমি তাপকেও জুল এককে মাপতাম তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ পেতাম। তার মানে যে পরিমাণ যান্ত্রিক শক্তি প্রয়োগ করেছি আসলে সেই পরিমাণ তাপই উৎপন্ন হয়েছে। ভিন্ন এককে আসার জন্য সংখ্যাগুলো ভিন্ন আসতেছে। সো দেন একমাত্র শক্তি সে কাজটা করতে পারে, রূপান্তরের আগে এবং পরে মোট পরিমাণটা ধ্রুব থাকে। তাহলে যেহেতু যান্ত্রিক শক্তি থেকে উৎপন্ন তাপের পরিমাণটা ভিন্ন ভিন্ন এককে রাখার কারণে সমানুপাতিক হচ্ছে, তাহলে তাপ নিশ্চয়ই শক্তির একটা রূপ। এও সংরক্ষণ বিধি মেনে চলতেছে। এই জন্য কি বুঝতে পারতেছো? তাহলে তুমি বুঝছো ক্লিয়ার কাট? আমি জানি না। সো দেন জুলের এই পরীক্ষা প্রমাণ করে যে তাপ সাম কাইন্ড অফ এনার্জি, কোনো কিছুর শক্তি। ওকে, দেন জুলেরও জানা ছিল না কিসের শক্তি। এই যে সূর্য থেকে আসতেছে, কিছু তো আসতেছে, কোনো বস্তু তো দেখতেছি না, অথচ গরম লাগছে। তাহলে শক্তি বুঝলাম, কিন্তু কোনো একটা বস্তু আসতেছে তো, ওটারই তো শক্তি হবে, যে কাজ করার সামর্থ্য হবে যে আমাদের তাপ, তাই না? তো জেমস প্রেসকট জুলেরও আসলে জানা ছিল না স্বাভাবিকভাবে এটা কি, কিসের সেই শক্তি। তো পরে যখন কণা বলবিদ্যা স্টাবলিশ হলো, মানে কণা বলবিদ্যা বাংলায় বললাম আর কি, ইংলিশটা বলো তো, কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, এটা অনেক সময় কণা বলবিদ্যা বলে, আবার অনেক সময় যাও বলে। এটা কি আরেকটা বলো তো? কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম বলবিদ্যা, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। আচ্ছা, আর তো কিছু বলে অনেকভাবে বলতে পারে। আচ্ছা, এখন কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে জানিয়ে দিল তাপ, আলো এগুলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ, এটা তো আমরা আগেই জেনেছি। এবং এই তাড়িৎ চুম্বক তরঙ্গ বাহক এক ধরনের ক্ষুদ্র কণা, যে কণাগুলো আমরা কোনোদিন চোখে দেখবো না। সূর্য থেকে আসলে ওই কণাগুলো অসংখ্য ঝাঁকে ঝাঁকে আসতেছে। বলতো সেই কণাগুলোর নাম দেখি, আন্দাজ জানো কিনা? আলোকের বাহক কণা কি? এই যে লাইট থেকে আলো আসছে, কিছু একটা পড়ছে, সে শক্তি নিয়ে আসছে। সে আসছে যখন প্রচণ্ড গতিশক্তি নিয়ে আমার চোখে আঘাত করছে, চোখের স্নায়ুতে। এই জন্য আমি দর্শনের অনুভূতি, মস্তিষ্ক ওই শক্তি নিয়ে দেখতে পাচ্ছে। তাহলে কিসের শক্তি, কি কণা আসতেছে? তাপ, আলো, এই সমস্ত তাড়িৎ চুম্বক তরঙ্গের বাহক কণাটা হচ্ছে ফোটন কণা। ফোটন কণা সব জায়গায়? হ্যাঁ, আচ্ছা, সব জায়গায় বলতে এগুলো সব ফোটন কণা, কিন্তু অন্যান্য কণাও আছে না, ঠিক আছে? কারণ শূন্য থেকেও উৎপত্তি লাভ করে। হ্যাঁ, এর তো শুধু ফোটন না, আরো অনেকেই শূন্য থেকে উৎপত্তি লাভ করে। সবাই শূন্য থেকে উৎপত্তি লাভ করে। তো যেটা বলছি, তাহলে আজকে কোয়ান্টাম বলবিদ্যা আমাদেরকে দেখা যাচ্ছে যখন সূর্য থেকে আলো এবং তাপ আসতেছে, তার মানে হচ্ছে আসলে ঝাঁকে ঝাঁকে ফোটন কণা আসতেছে, প্রচণ্ড স্পিডে এসে আমাদের হাতে, আমাদের শরীরে আঘাত করছে। এই আঘাতের অনুভূতিটাই হচ্ছে গরমের অনুভূতি। তাহলে ওর যে গতিশক্তি, এই গতিশক্তির কারণেই কিন্তু আমরা গরম অনুভব করছি। তাহলে কোনোভাবে যদি গতিশক্তি কমাতে পারে তাহলে তো আমাদের ঠান্ডা লাগবে। হ্যাঁ, অবশ্যই ঠান্ডা লাগবে। তো সেটা কি সম্ভব? না,
শূন্য মাধ্যমে তুমি ফোটনের গতি কোনো কমাতে পারবে না। তাহলে এসি যখন ছাড়া হয়, এসি থেকে যখন ঠান্ডা ইয়ে আসে তখন ওটা আসলে কি? ওটা আসলে আমার এখান থেকে গতিশক্তি কমাই ফেলছি। ওইটাও ওই কাজটাই করতেছে। না শুনো, আমাকে আস্তে আস্তে উত্তরগুলো দিতে দাও। প্রথমে হচ্ছে যে এই যে প্রথম তাপ শক্তি উৎপত্তি লাভ করে শুরুতে ফোটন থেকে। ফোটনের গতিশক্তি হচ্ছে যে তাপ শক্তি, ফোটনের গতিশক্তি আলো শক্তি। ফোটনের বিভিন্ন কম্পাঙ্কের ফোটনের যে শক্তি, বিশেষ কম্পাঙ্ক কথাটা বুঝতেছি কিনা আমি আসলে অত জানি না। বুঝতেছি, ওই যে তরঙ্গ মানে কি কম্পাঙ্ক কি বলতে? একটাই আর কত এক সেকেন্ডে কতবার কাঁপবে। তাহলে ফোটন বিভিন্ন একটা নির্দিষ্ট রেঞ্জের কম্পাঙ্কের ফোটন আমাদের এখানে যে শক্তি দিবে, সেটার কারণে আমরা তাপের অনুভূতিগুলো পাবো, তাপের ফলাফলগুলো পাবো। অন্য আরেকটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন, ওই ফোটনই তার কম্পাঙ্ক ভিন্ন, সেটা আমাদের আলো দেখার অনুভূতি দিবে, সেটাই আলো। দুইটাই বাহক কণা ফোটন কণা, শুধু কম্পাঙ্কের পার্থক্য। তাহলে তাপ শক্তির প্রাথমিক উৎপত্তি হচ্ছে ফোটন কণার গতিশক্তি থেকে। তাহলে তাপ শক্তি ঠিক আছে, কার শক্তি? প্রাথমিকভাবে ফোটন কণার গতিশক্তি। এখন ধরো এক পাত্র পানি নিলাম, অনবরত বাইরে থেকে ফোটন কণা, যেমন চুলাতে আগুন জ্বালালাম, চুলার উপরে বসাই দিলাম। কি বসাই দিলাম? চুলার উপরে এক পাত্র পানি বসিয়ে দিলাম, একটু পরে পানি উত্তপ্ত হবে। তাহলে চুলা থেকে ঝাঁকে ওই আগুন থেকে ফোটন কণিকা প্রচণ্ড বেগে পাত্রের পানির মধ্যে ঢুকে পানির অণুগুলোকে আঘাত করতে করতে অণুগুলোর গতিশক্তি বাড়িয়ে দিচ্ছে। এই জন্য অণুগুলোকে গরম হয়ে যাচ্ছে গতিশক্তি। আমি যখন হাত দিব তখন আমি গরম অনুভব করবো। কার জন্য? ফোটন কণার জন্য। অণুগুলো এবার ধাক্কা মারবে আমাকে। তাহলে প্রাথমিক শুরুটা ছিল যে কার? ফোটন কণার। এবার শক্তিটা ট্রান্সফার হয়ে গেল পানির অণুগুলার গতিতে, পানির অণুগুলার গতি। তাহলে এখন এটাও তাপ শক্তি, কিন্তু কি বুঝতে পারছো? তাহলে শুরু হচ্ছে কোত্থেকে? ফোটন কণা থেকে। ওইটা ট্রান্সফার করে দিচ্ছে এই পদার্থের অণুগুলোর গতিশক্তি হিসেবে। তাহলে এটাও তাপ শক্তি। তাহলে তাপ শক্তি সবসময় যে ফোটন কণার শক্তি তা না। তাহলে আমি যখন এসি কি করতেছে? আমার শরীরের এইখান থেকে যে সূর্য থেকে যে তাপ আলো আসতেছে গরম, সেটা আমাদের শরীরের অণুগুলোকে কাঁপাচ্ছে খুব বেশি, আঘাত করছে জোরে। ঠিক আছে, আমার অণুগুলোকে কাঁপাচ্ছে খুব জোরে। এসি কি করতেছে? আমার অণুগুলো থেকে গতিশক্তি, সব জায়গা থেকে গতিশক্তি নিয়ে ফেলতেছে সে। আমার অণুগুলো কম্পন স্লো, মানে গতি স্লো হয়ে যাচ্ছে, তখন আমি ঠান্ডা অনুভব করতেছি। বুঝতে পারতেছো? এসি কিভাবে এই কাজটা করতেছে এটা পরের কথা, কিন্তু সে যে কাজটা করছে সেটা হচ্ছে সে ফোটন কণা ঘিরে ফেলতেছে না। সে ফোটন কণা যে আমার অণুগুলোকে গতিশক্তি বাড়িয়ে দিচ্ছিল, সে করতেছে কি? উল্টো আমার গতিশক্তি কমাই দিচ্ছে অণুগুলোর। কি বুঝতে পারতেছো? ওকে। তাহলে তাপের প্রাথমিক উৎস হচ্ছে যে ফোটন কণার গতি। তাপের প্রাথমিক উৎস হচ্ছে ফোটন কণা। তারপর সেই ফোটন কণা চারিদিকে যখন সেই শক্তি ট্রান্সফার করবে, তখন তাপ হচ্ছে ওই পদার্থের অণুগুলোর শক্তি। কি বুঝতে পারতেছো? ট্রান্সফার হচ্ছে। তাহলে তো গতিশক্তি, অণুগুলোর গতিশক্তি। তাহলে তুমি বলতে পারছো তাপ এক প্রকার গতিশক্তি, আর তো কিছু না। তাপ তাহলে শক্তি অন্য আরেকটা রূপ কেন বলতেছি? যেমন একটা বস্তু চলার সময় তার গতিশক্তি আছে, তাহলে এটা যেমন গতিশক্তি আছে, তাহলে তাপ হচ্ছে অণুগুলোর গতিশক্তি। তাহলে এটাকে কি আমি তাহলে এখন শক্তির অন্য আরেকটা রূপ বলবো? এটা তো অণুগুলোর গতিশক্তি তো অন্য একটা রূপ কেন বলতেছি আমি? কি বুঝতে পারতেছো কথাটা? আসলে শক্তির সমস্ত রূপই না, তুমি আলোক শক্তি বলো, চুম্বক শক্তি বলো, রাসায়নিক শক্তি বলো, সমস্ত সবই গতিশক্তি বা বিভব শক্তি। শুধু গতিশক্তি বিভব শক্তির বিভিন্ন ফর্ম। যেমন আমি তোমাকে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। আমরা যখন, তুমি তো তাপগতিবিদ্যা এখন বেশি পড়বে না, যখন তাপগতিবিদ্যা পরবর্তীতে দ্বিতীয় সূত্র, এন্ট্রপি এগুলো পড়বে, তখন আমরা তাপ শক্তি সম্পর্কে একটু ক্লিয়ার কাট ধারণাটা পাবো, এবং সেই সিদ্ধান্তটা তোমাকে বলে দিই। শক্তির রূপগুলো, বিভিন্ন রূপ কেমন করে হয়। আসলে গতিশক্তির বিভিন্ন ফর্ম, বিভিন্ন বিন্যাস শক্তির বিভিন্ন রূপ হিসেবে আত্মপ্রকাশ করে। বুঝতে পারছো কিনা আমি জানি না। ধরো এক কথায় একই সিদ্ধান্ত দিয়ে দিই, আধুনিক ভাষায় তাপ কি? তাপের উৎপত্তি ফোটন কণার গতিশক্তি থেকে, ঠিক আছে? তাপ শক্তিটা মূল থাকে ফোটন কণার শক্তি, তারপর এটা সবাই নিয়ে যায়, অণুগুলো পেয়ে যায়। তাহলে তাপ শক্তি আসলে কিভাবে চিনবো আমরা? এ তো গতিশক্তি। ধরো তাপ শক্তি হচ্ছে, আচ্ছা আমি আগে উত্তরটা বলে দিই। তাপ শক্তি আসলে হচ্ছে
বিশৃঙ্খল গতি, কোনো একটা সিস্টেমের কণাগুলোর বিশৃঙ্খল গতিশক্তি, যখন তাদের মতো কোনো শৃঙ্খলা থাকবে না, বুঝো নাই বলি। ধরো এই জিনিসটাকে আমি ছুঁড়ে মারলাম, এই জিনিসটা প্রত্যেকটা কণা একই দিকে গতিশীল, তখন এর যে গতিশক্তি সেটা তাপ শক্তির রূপে আত্মপ্রকাশ করবে না, মানে অত তাপের যে ফলাফল সেগুলো এখান থেকে পাবো না। কিন্তু এমন যদি হয় এটার এক একটা কণা এক একটা অণু এক এক দিকে গতিশীল, একটা এদিকে একটা এদিকে একটা ওদিকে একটা এদিকে একটা এদিকে এরকম করতেছে, তখন হাত দিলে এটা গরম লাগবে। কি বুঝতে পারছো? ঠিক পানি যখন গরম করে তখন হ্যাঁ, শুধু পানি না, যে কোনো কিছুই, হয়তো এটা দেখবে না তুমি চোখে, মাইক্রোস্কোপ দিয়ে দেখবে যে মাত্র কোনো কিছু গরম করবে তখন অণুগুলো এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে গতিশীল হতে থাকবে। তাহলে যখন অসংখ্য কণা দিয়ে তৈরি একটা সিস্টেমের অণুগুলো যদি একই দিকে গতিশীল হয়, তখন তার মোট গতিশক্তি তাপ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে না, সেই শক্তিটাকে আমরা তাপ শক্তি হিসেবে পাবো না, মানে তাপের ফলাফল সেখান থেকে পাবো না। কি বুঝতে পারছো? তখন এটাকে আমরা বলবো যে পিওর যান্ত্রিক শক্তি বা গতিশক্তি। যে মাত্র কোনো কারণে এটার অণুগুলো বিভিন্ন দিকে গতিশীল হওয়া শুরু করবে, র্যান্ডম, ঠিক আছে, তখনই আসলে তাপের ফলাফলগুলোও দেখাতে পারবে। তাহলে তাপ আসলে নতুন কিছু না, তাপ শক্তির একটা রূপ। কীরকম রূপ? কোনো একটা এর উৎপত্তি হয় ফোটন কণার গতিশক্তি থেকে, সেটা ট্রান্সফার হয়ে বিভিন্ন সিস্টেমে চলে যায়। সিস্টেমের কণাগুলো যখন এলোমেলোভাবে গতিশীল হয় সিস্টেমের অণুগুলো, তখন তাপ শক্তিটাই আসলে তাপ শক্তি। তখন তাপের ঘটনাগুলো সে ঘটাতে পারে। তাপ সম্পর্কিত যেসব ঘটনাগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়েছি বা হব, সেগুলো সে দেখাবে তখন। বুঝো না কথাটা? যেমন তাপ দিলে প্রথমে উত্তপ্ত হবে একটা ফলাফল, তাপমাত্রা যে আমরা দেখবো, আরেকটা হচ্ছে এরপরে আয়তনে প্রসারিত হবে যে কোনো পদার্থ। এখন তাপ দিলাম, এই পদার্থটার অণুগুলো যদি একই দিকে গতিশীল হয়, কি সে আয়তনে বাড়বে? কি হবে তার? একই দিকে অণুগুলো গতিশীল হলো, সিস্টেমটা জাস্ট এখান থেকে সরে যাবে, যে ওরা আয়তন কিন্তু বাড়বে না। কিন্তু এমন যদি হয় আমি কোনো একটা কোনো একটা শক্তি প্রয়োগ করার ফলে অণু একটা এদিকে আরেকটা ওইদিকে একটা এদিকে যাচ্ছে, তখন সে আয়তনে প্রসারিত হবে। না, তা কি বুঝে না, লোহাকে গলাইতে হবে না, লোহাকে উত্তপ্ত করলেই হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, গলালে তো আরো বেড়ে যাবে, কিন্তু লোহাকে উত্তপ্ত করলেই তার সামান্য আয়তন বাড়বে, যেটা তুমি চোখে দেখতে পারবে না, কিন্তু তখনও বাড়তেছে। একটা এক্সপেরিমেন্ট আছে না, যে কিরকম একটা থাকবে তো সঙ্গে, ক্লাসে এটা একটা ছিল, এখনো থাকবে আসলে যে তাপে মানে হ্যাঁ, এটা আমি চোখে দেখতে পারবো না, কিন্তু বড় ওই বলটা ঠাস করে পড়ে যাবে নিচের দিকে, ওইরকম একটা ছিল। একটা রিং বানানো হবে, ওখানে একটা বল রাখা হবে, এটাকে উত্তপ্ত করলে রিংটার আয়তন বেড়ে যাবে, বলটা প্রথমে পড়বে না, রিঙে আটকে থাকবে, এটা আয়তন বেড়ে যাবে, আমি চোখে দেখবো না, বলটা জাস্ট টাচ করে পড়ে যাবে, এরকম এগুলো দেখবো সামনে। তো দেখো অণুগুলো যদি একই দিকে গতিশীল হতো, তাহলে কি তার আয়তন বাড়তো না, জাস্ট ও সরে যেত এক জায়গা থেকে এক জায়গায়। তাহলে তাপের যত ফলাফল সবগুলো তুমি ব্যাখ্যা করতে পারবে এভাবে, অণুগুলার বিশৃঙ্খল গতিশক্তি দিয়ে। তাহলে তাপ আসলে কি আধুনিক যুগে এসে তাপ হচ্ছে কোনো একটা সিস্টেমের অণুগুলোকে তুমি যদি দেখো যে তার গতিশক্তিগুলো বিশৃঙ্খল, টোটাল গতিশক্তি প্রত্যেকটা অণু বিশৃঙ্খলভাবে এলোমেলোভাবে গতিশীল, তখন তার মোট গতিশক্তি হচ্ছে তাপশক্তি। এই হচ্ছে তাপশক্তির আধুনিক কথা, তুমি বুঝতে পারছো? তাহলে আজকের যুগে আমরা জেনে গেছি জুলের থেকে শুরু হয়েছে জানাটা, যে আসলে তার আগে রামফোর্ডের কথা বলতে হবে। আমি দেখছিলাম রামফোর্ড প্রথমে আওয়াজ দিচ্ছিল, রামফোর্ড। সুতরাং আমরা আজকে যুগে জানি তাপ এক প্রকার শক্তি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাপের একক হচ্ছে এখন যুগ। শুধু কয়েকটা ক্ষেত্রে তাপকে এখনও সেই পুরাতন একক ঐতিহ্য হয়তো বজায় রাখার জন্য এখনও ক্যালোরি এককে মাপা হয়, ওই খাদ্যের পুষ্টিমান ক্যালোরি এককে। তাহলে খাদ্যের পুষ্টিমান এত ক্যালোরি মানে কি বলো? ওটা কোষে গেলে এত ক্যালোরি, সর্বোচ্চ এত ক্যালোরি তাপ উৎপন্ন করতে পারবে, তো এর চেয়ে কম করতে পারবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সর্বোচ্চ এতটুকু পারবে, এর চেয়ে বেশি পারবে না। এই হচ্ছে মোটামুটি তাপ, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট পজ করে দিই। মোবাইল অফ করে দাও, তাহলে ভিডিও আজকে এতটুকু রেখে দিই, কেমন? মোবাইল অফ করে দিলে
ভিডিও অটোমেটিকলি অফ হয়ে যায়। না মোবাইল জাস্ট এমনি নর্মালি পাওয়ার অফ করে দেবো, যদি স্ক্রিন কাজ করছে না। না Power off এর option। এমনি ক্লিক করে অফ করে দেবো, ক্লিক করে কিভাবে অফ করব? এমনি জাস্ট